লিটারে ১৪ টাকা বাড়ল বোতলজাত সয়াবিনের দাম, ২০ টাকা কমল খোলা তেলে। সাময়িক সিদ্ধান্ত বলছেন বাণিজ্য উপদেষ্টা। কুয়েটে তালা ভেঙে হলে ঢুকল শিক্ষার্থীরা, ভিসির পদত্যাগ দাবি। তুচ্ছ ঘটনায় ঢাকা ও সিটি কলেজের ছাত্রদের সংঘর্ষ। প্লট দুর্নীতিতে শেখ হাসিনা পুতুলের পর জয়ের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা। গুলশানে ফ্ল্যাট জালিয়াতির অভিযোগে টিউলিপের বিরুদ্ধে মামলা। বিপিএলের টিকিট বিক্রিতে ব্যাপক অনিয়মের প্রমাণ পেয়েছে দুদক। মুজিব বর্ষের কনসার্টে 18 কোটি টাকার কর ফাঁকির অভিযোগ। এপ্রিলের মাঝামাঝিতেও পাঠ্য বই পায়নি অনেক শিক্ষার্থী। চলতি বছরের অভিজ্ঞতা নিয়ে আগাম কাজ শুরু করেছে এনসিটিবি। স্বাগত। এখন বিকেলে আপনাদের সাথে পুরো আয়োজনে থাকবো আমি তানজিম শাফিন। লিটারে ১৪ টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম, তবে খোলা তেলের দাম কমল লিটারে ২০ টাকা। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, কর অব্যাহতি তুলে নেয় এবং আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় সয়াবিনের দাম বাড়ানো হয়েছে, তবে এটা সাময়িক সিদ্ধান্ত বলে দাবি তার। বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, বন্ধ থাকা বিভিন্ন ভোজ্য তেল কারখানা সচল করার ক্ষেত্রে সহায়তা করছে সরকার। এছাড়া প্রতিযোগিতা বাড়লে দাম আরও কমবে বলে আশা বাণিজ্য উপদেষ্টার। তিনি বলেন, নতুন দামের কারণে 5.5 কোটি টাকার রাজস্ব আহরণ সম্ভব হবে। 189 টাকায় প্রতি লিটার সয়াবিন তেল আমরা রাখতে সক্ষম হয়েছি বোতলের ক্ষেত্রে, এবং 20 টাকা কম হচ্ছে আপনার খোলা বাজারের জন্য। আমরা এটা নির্ধারিত হয়েছে আজকে। আমরা আশা করি যে আজকে যে মূল্যটা নির্ধারিত হলো, আমরা সামনে বাজারটাকে আমরা সরকার এখান থেকে প্রায় 550 কোটি টাকার রাজস্ব আহরণ সাহায্য করবে, এবং আমরা আশা করি যে সামনে ইনশাল্লাহ বাজারের দাম আবার আমরা কমাতে পারবো। খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বন্ধ হলগুলো তালা ভেঙে ভেতরে ঢুকেছে শিক্ষার্থীরা। বিক্ষোভ করছেন উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে। এর আগে গেল 13 এপ্রিল বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে শতাধিক শিক্ষার্থী। এরপর থেকেই হল খোলার দাবিতে আন্দোলন শুরু করেন তারা। পরে 37 শিক্ষার্থীকে বহিষ্কার, 2 তারিখে হল খোলা ও 4 তারিখে শিক্ষা কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেওয়া হয় সোমবারের সিন্ডিকেট সভায়। তবে এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে মঙ্গলবার বেলা 12টার পর থেকেই বিক্ষোভে নামে সাধারণ শিক্ষার্থীরা। এ সময় ক্যাম্পাসে মিছিল শুরু করেন তারা। পরবর্তীতে দুপুরে 2টার দিকে বন্ধ হলের তালা ভেঙে প্রবেশ করে আন্দোলনরত শিক্ষার্থীরা। তবে এক দফা দাবি মানা না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। হামলা করছে, তারপর পুলিশ মোতায়েন করছে। কোনো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিজেদের স্টুডেন্টদের প্রবেশে যে পুলিশ মোতায়েন করে, এটা আমি প্রথম দেখলাম। আন্দোলনটা দমাই দেওয়ার জন্য বাইরের কিছু লোকজন এবং আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের কিছু লোকজনের মদদে এই মামলাটা আসলে করা হয়েছে। না হলে তো আমাদের যে 22 জন শিক্ষার্থী, তাদের নামের লিস্ট তারা বয়স সহ কিভাবে পায়? আমাদের দফা 1 এর বাহিরে আপাতত আমাদের আর কোনো কর্মসূচি থাকছে না। এ বিষয়ে আরো জানাতে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রামিম চৌধুরী। রামিম, জানাবেন এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি কেমন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবস্থান কি? শাফিন, আসলে ক্যাম্পাসে মূলত কিন্তু শিক্ষার্থীরা তাদের যে দাবি, 6 দফা দাবি ছিল, সেই 6 দফা দাবি কিন্তু এখন 1 দফা দাবিতে পরিণত হয়েছে। বর্তমানে শিক্ষার্থীরা কিন্তু যারা হলে প্রবেশ করেছে, ক্যাম্পাসে প্রবেশ করেছিলেন, তারা কিন্তু আমরা দেখেছি যে দুপুরে হলের তালা ভেঙে কিন্তু তারা প্রবেশ করেছে প্রত্যেকটা হলেই। এবং এখানে শিক্ষার্থীরা যেটি বলছেন যে তারা কিন্তু গত 13 তারিখে তারা এখানে এসেছেন, এবং 13 তারিখে আসার পর থেকে কিন্তু তারা বেশ কয়েকবারই শিক্ষকদের সাথে কথা বলেছেন, এবং তারা কিন্তু আবেদন জানিয়েছেন যে হলগুলো যেন দ্রুত খুলে দেওয়া হয় এবং তারা যেন সেই হলে কিন্তু যেন ঢুকতে পারে।
পারে, কিন্তু তারা পরবর্তীতে দেখেছে যে হলে কিন্তু তারা ঢুকতে পারছে না এবং শিক্ষকরা গতকালকে সিন্ডিকেট সভা করেছে এবং সেই সভাতে কিন্তু আগামী 2 মে হল খোলার যে সিদ্ধান্ত সেটি নেওয়া হয়েছে এবং এতে কিন্তু কিছুটা ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা এবং সেই ক্ষোভে কিন্তু তারা বলেছেন যে এতদিন এই যারা শিক্ষার্থীরা এসেছেন তারা কোথায় থাকবেন এবং সেই বিষয়গুলো উল্লেখ করে কিন্তু তারা হলের তালা ভেঙে আজকে কিন্তু তারা প্রবেশ করেছেন এই বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো রয়েছেন সেখানে এবং এখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু এখনো আমরা কারোই সাড়া পাইনি এখনো পর্যন্ত কোনো কর্তৃপক্ষের এবং আমরা কিছুক্ষণ আগে রেজিস্ট্রারের সাথে কথা বলেছি তিনি কিন্তু আমাদেরকে গতকালকে যে সিন্ডিকেট সভায় যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে যে 2 তারিখে হলগুলো খোলা হবে এবং 4 তারিখে এখানে কিন্তু শিক্ষা কার্যক্রম শুরু করা হবে। এর পাশাপাশি এই গত 18 ফেব্রুয়ারি যে হামলার ঘটনা ঘটেছিল এই বিশ্ববিদ্যালয়ে এই হামলার ঘটনার পরে কিন্তু এই হামলা ঘটনায় শিক্ষার্থীরা যারা জড়িত ছিল এই বিশ্ববিদ্যালয়েরই সেই শিক্ষার্থীদের কিন্তু 37 জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই কাদের বহিষ্কার করা হবে সেই তালিকা কিন্তু এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে প্রকাশ করা হয়নি। তবে আজকের যে ঘটনা ঘটেছে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ এবং তালা ভেঙে হলে প্রবেশ করা, এই ব্যাপারে কিন্তু কোনো প্রকার কথা কিন্তু বিশ্ববিদ্যালয়ের যিনি রেজিস্ট্রার তিনি কিন্তু আমাদেরকে কিছু জানাননি। এখানে কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু বেশ বিক্ষোভ করতে শুরু করে এখানকার সাধারণ শিক্ষার্থীরা এবং তারা কিন্তু সকাল থেকেই বেশ কয়েকবার যে কয়টি হল ছিল প্রত্যেকটি হলেরই হল প্রভোস্ট যারা ছিলেন, হলের যারা শিক্ষক ছিলেন তাদেরকে অনুরোধ জানিয়েছে যে দ্রুতই যেন হল খুলে দেওয়া হয় এবং এরপরে যখন সাড়া পায়নি সাধারণ শিক্ষার্থীরা, সাড়া না পাওয়ার পরেই কিন্তু তারা সেখানে গিয়ে প্রত্যেকটি হলের সামনে গিয়ে কিন্তু হলের যে তালা মারা ছিল সেই তালাগুলো কিন্তু তারা ভেঙে ফেলে এবং ভেঙে কিন্তু তারা প্রত্যেকটি হলেই প্রবেশ করেছে। এখানকার শিক্ষার্থীরা আমাদেরকে যেটি বলছেন মূলত তারা 6 দফা দাবি নিয়ে কিন্তু গত 18 ফেব্রুয়ারির পর থেকে তারা আন্দোলনে নেমেছিলেন। তার মধ্যে কিন্তু একটা দাবি ছিল ভিসি পদত্যাগের দাবি এবং সেই দাবিটি কিন্তু এখন প্রকট আকারে দাঁড়িয়েছে এবং বর্তমানে কিন্তু তাদের একটাই দাবি, সেটি হচ্ছে ভিসি পদত্যাগের যে দাবি সেটি। তারা যেটি বলছেন যে এই 6 দফা দাবিকে কিন্তু তারা একটি দাবিতে পরিণত করেছেন এবং হলে তারা প্রবেশ করেছেন নিজেদের দায়িত্বে এবং এর পরবর্তীতে যে ভিসি পদত্যাগের যে দাবি সেটিতে অচল থেকেই কিন্তু তারা এই বিক্ষোভ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। তো এই ছিল আমার কাছে কুয়েটের থেকে সবশেষ খবর। আমি আপনি বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি পর্যবেক্ষণে রাখবেন, আমরা পরবর্তীতে আপনার কাছ থেকে আরও তথ্য জানাবো দর্শকদের। কুয়েট থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী রামিন চৌধুরী। এদিকে কুয়েটের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাসুদের পদত্যাগের দাবি জানিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এই দাবি জানায় সংগঠনটি। সংবাদ সম্মেলনে দাবি করা হয় কুয়েটের বিএনপিপন্থী উপাচার্য বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব গ্রহণ করে প্রশাসনের দলীয় লেজুর বৃত্তিক করছেন। তার বিরুদ্ধে ছাত্রদল ও বিএনপির এজেন্ডা বাস্তবায়নের অভিযোগ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের। এর আগে বুয়েটের শহীদ মিনারে একই দাবিতে মানববন্ধন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা বলেন কুয়েটের রাজনৈতিক স্বার্থের কারণে মেধাবী শিক্ষার্থীদেরকে দমন করা হচ্ছে। এই অপচেষ্টার মাধ্যমে জুলাই আন্দোলনের স্পিরিট নষ্ট করা সামগ্রিকভাবে দেশের জন্য কল্যাণকর কিছু বয়ে আনবে না। কুয়েটে ছাত্রদল যুবদলের মামলা এবং শিক্ষার্থীদের বহিষ্কারের বিষয়ে পূর্ণ নিরপেক্ষ তদন্ত করে দোষীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করতে হবে। আগামী 24 ঘন্টার মধ্যে শিক্ষার্থীদের নামে মামলা এবং বহিষ্কার আদেশ প্রত্যাহার করতে হবে। কুয়েটের ভিসি ডক্টর মোহাম্মদ মাসুদকে আগামী 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে। আর দাবি নম্বর 4, আগামী 48 ঘন্টার মধ্যে কুয়েটের সকল হল খুলে দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পুনরায় বহাল করতে হবে। দাবি 5, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সদস্য মাহিন আহমদের উপর হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। সোমবার রাত 10:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেল ক্রসিং এলাকায় এই ঘটনা ঘটে। শিক্ষার্থীরা অভিযোগ করেন স্থানীয়দের দ্বারা বারবার হামলার শিকার হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ জানান, এক শিক্ষার্থীর সাথে বিশ্ববিদ্যালয়ের রেল ক্রসিংয়ে সিএনজি চালকের ধাক্কা লাগার ঘটনায় কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তেজনার সৃষ্টি হয়। পরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে বিক্ষোভ করে সুষ্ঠু বিচার দাবি করেন। মঙ্গলবার সকাল 10টার দিকে প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা তালা খুলে দেন।
আবারও সংঘর্ষে জড়ালো ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। এবার এক শিক্ষার্থীর আইডি কার্ড ছেঁড়াকে কেন্দ্র করে দুই কলেজের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের ঘটনায় অন্তত ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় মিরপুর সড়কে যান চলাচল ১ ঘন্টা বন্ধ থাকে। বিস্তারিত প্রতিবেদনে। ঘটনার সূত্রপাত এক শিক্ষার্থীর কলেজ আইডি ছেঁড়াকে কেন্দ্র করে। পরে রোববার 11:30টার দিকে সিটি কলেজের 2 শিক্ষার্থীকে মারধর করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এ খবর সিটি কলেজে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই 50 থেকে 60 জন শিক্ষার্থী ঢাকা কলেজের সামনে যায়। পরে উত্তপ্ত বাক্য বিনিময় হয় দুই পক্ষের। শুরু হয় সংঘর্ষ। ইট পাথর নিক্ষেপ করে সংঘর্ষে জড়ায় দুই কলেজের এইচএসসির শিক্ষার্থীরা। লাঠি নিয়ে ও ইট পাটকেল ছুঁড়ে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। কি ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ? ঘণ্টাব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া শেষে পুলিশ দুই পক্ষকে সরিয়ে দেয় দুই দিকে। পরে আবারও রাস্তায় স্বাভাবিক হয় যান চলাচল। প্রায় সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় দুই কলেজের শিক্ষার্থীরা। অভিযোগ পুলিশের। বর্তমান অবস্থা স্বাভাবিক। ছোট ছোট তুচ্ছ কারণে আমার সাথে আপনার সাথে হয়তো বা ঠেলাঠেলি হলো। আমি জানিও না যে আপনি ঢাকা কলেজ, আমি সিটি কলেজ। পরে শুনলাম যে আমি সিটি কলেজ, আপনি ঢাকা কলেজ। তো আমার মতো করে আমি ডাকলাম, তার মতো আপনার মতো আপনি ডাকলাম, মারামারি শুরু হয়ে গেল। এখন একেবারে পরিস্থিতি স্বাভাবিক, যান চলাচল স্বাভাবিক। এখন আমরা এই যে পরবর্তীতে যেন আর কোনো নতুন করে কোনো ঘটনা না ঘটে, এই জন্য কিন্তু আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থা আছি। এখানে আমাদের পুলিশ টিম থাকবে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে না জড়াতে দুই কলেজের শিক্ষার্থীদের কাছে আহ্বান জানিয়েছে পুলিশ কর্মকর্তারা। আরিফ হোসেন, এখন, ঢাকা। কারিগরি শিক্ষা বহির্ভূত কোনো জনবল না রাখা, বিতর্কিত নিয়োগ বাতিল ও শূন্য পদে নিয়োগ সহ 6 দফা দাবিতে বিক্ষোভ করেছে রাজশাহী পলিটেকনিক ও সার্ভে ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। দুপুরে রাজশাহীর রেলগেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। সকাল থেকেই সড়কে জড়ো হতে থাকেন পলিটেকনিক শিক্ষার্থীরা। রেলগেট সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা দাবি করেন কারিগরি খাতে পরিচালনায় কারিগরি শিক্ষা বহির্ভূত কোনো জনবল না রাখার। এছাড়া ডিপ্লোমা কোর্স 4 বছর মেয়াদী করা ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের সকল নিয়োগ বিধিমালা সংশোধন ও সংস্কার, বিতর্কিত নিয়োগ বাতিল ও শূন্য পদে নিয়োগ সহ 6 দফা দাবি জানিয়ে স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। এদিকে রেলগেটের এক পাশের সড়ক বন্ধ থাকায় দুর্ভোগে পড়ে এ পথে চলাচলকারী যাত্রীরা। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করলেও শিক্ষার্থীরা বিক্ষোভ চালিয়ে যায়। ডাকসু নির্বাচনের লক্ষ্যে আগামী মে মাসের শুরুতেই নির্বাচন কমিশন গঠন করা হবে। একই মাসের মাঝামাঝিতে ভোটার তালিকা চূড়ান্ত করা হবে। এই বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এই বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডাকসু নিয়ে অংশীজনদের আলোচনা শুরু হয় গত বছরের ডিসেম্বরেই। একই মাসে গঠনতন্ত্র চূড়ান্ত করে ছাত্র সংসদগুলোর কাছে পাঠানো হয়েছে। গত জানুয়ারি মাসে কোড অফ কন্ডাক্ট রিভিউ কমিটি করা হয়। এই দুটি চূড়ান্ত হওয়ার পর সিন্ডিকেটের অনুমোদনের অপেক্ষায় আছে নির্বাচন কমিশন। রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ সম্পন্ন হবে মে মাসের প্রথমার্ধে। তবে নির্বাচন কার্যক্রম কোন মাসে চলবে তা সুনির্দিষ্ট করে বলা হয়নি। রাজুকের প্লট দুর্নীতি মামলায় এবার গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধেও। দুদকের আলাদা দুটি মামলায় শেখ হাসিনা সহ আসামি 29 জন। দুদকের অভিযোগ, ছেলে জয়কেও ক্ষমতার অপব্যবহার করে প্লট বরাদ্দ দেয় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে গুলশানে ফ্ল্যাট জালিয়াতির অভিযোগে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক সহ 3 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বিস্তারিত জানাচ্ছেন মুশিউর অনিক। 5 আগস্টের পর একে একে বেরিয়ে আসতে শুরু করে সরকারি বিভিন্ন মহলের নানা অপকর্মের নথি। সামনে আসে শেখ হাসিনা ও তার পরিবারের পূর্বাচলের প্লট বাগিয়ে নেয়ার তথ্য। রাজধানীতে স্থাবর সম্পত্তি থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী পদের ক্ষমতা খাটিয়ে পূর্বাচল নতুন শহরে প্লট বরাদ্দ নেন শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়। আর তাদের নানাভাবে সাহায্য করে যান রাজুক সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা। তারা রাজুকের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করে নাই এবং রাজুকের যে আবেদন ফর্ম আছে, প্রেসক্রাইব ফর্ম আছে, সেখানেও তারা আবেদন করে নাই। নামে মাত্র একটা আবেদন করে শেখ হাসিনা তার ক্ষমতা অপব্যবহার করে তার নামে এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নামে এবং তার বোন রেহানার 2 মেয়ে, তার ছেলে এবং শেখ হাসিনা তার মেয়ের নামে বিভিন্ন প্লটগুলো তারা নিয়ে নেয়।
দুদকের অভিযোগ, শেখ হাসিনার পাশাপাশি তার ছেলে সজীব ওয়াজেদ জয়কেও একই উপায়ে পূর্বাচলের 10 কাঠার আরেকটি প্লট বরাদ্দ দেওয়া হয়। এই অভিযোগে করা মামলায় জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এ নিয়ে দুদকের আরও 2 মামলায় শেখ হাসিনা সহ গ্রেফতারি পরোয়ানা জারি হল 29 জনের বিরুদ্ধে। সজীব ওয়াজেদ জয় এবং শেখ হাসিনার নামে যে 2টি প্লট, এই 2টি প্লটেরই মামলা। তো বিজ্ঞ আদালত তদন্তকারী কর্মকর্তার তদন্তের যে রিপোর্ট সেটা আমলে নেন, নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা করে আগামী 29/4 তারিখ দিন ধার্য করেন। এদিকে গুলশানে ফ্ল্যাট জালিয়াতির অভিযোগে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক সহ 3 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। তিনি প্রভাব খাটিয়ে এটা নিয়েছে, না হলে বিনামূল্যে কেন আপনাকে এই প্লট দেয়া হবে? এবং এটা 99 বছরের জন্য যেই সম্পত্তি লিজকৃত ছিল, যেটা হস্তান্তরযোগ্য ছিল না, সেটা যখন হস্তান্তরযোগ্য হয়ে যায় তাহলে সেখানে অপরাধের ইনগ্রিডিয়েন্টসটা এখানে আছে। এ নিয়ে দুদকের করা 6 মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। মশিউর অনিক, এখন, ঢাকা। বিগত বছরে বিপিএলে টিকিট বিক্রির হিসাবে গড়মিল, মুজিব বর্ষের কনসার্টে অর্থ আত্মসাৎ এবং ঘরোয়া লিগে ক্লাবগুলোর দল নেয়া ও ক্রিকেটার কেনার অনিয়মের নানা অভিযোগে বিসিবিতে আকস্মিক অভিযান চালিয়েছে দুদকের তদন্ত দল। এরই মধ্যে বেশ কিছু প্রমাণও মিলেছে। অভিযান শেষে একথা জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা। বিস্তারিত আরিফুল সাহাবের প্রতিবেদনে। ভর দুপুরে হঠাৎ বিসিবিতে হাজির দুর্নীতি দমন কমিশনের একটি অনুসন্ধানী দল। পরে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার অফিসে ঘণ্টাখানেক অভিযান চালায় দুদক। বিভিন্ন জায়গায় রুটিন মাফিক অভিযান চালায় দুদক। তবে বিসিবিতে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আসে দুদকের অনুসন্ধানী দল। এখানেও সুনির্দিষ্ট কিছু অভিযোগ আছে, সেগুলোর পরিপ্রেক্ষিতে আমরা এখানে এসেছি, রেকর্ডপত্র সংগ্রহ করছি, সেগুলো যাচাই বাছাই করা হবে। বিগত সরকারের আমলে মুজিব বর্ষ পালন নিয়ে দুর্নীতির অভিযোগ আছে নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে। দুদকের তদন্ত দল জানিয়েছে সেই প্রমাণ মিলেছে অনুসন্ধানে। 2 অথবা 3টা টিম এখানে শুধুমাত্র আবেদন করত, তা থেকেই তারা বাছাই করত 2টা অথবা 1টা টিম এরকম। কিন্তু এবছর দেখা গেছে যে আপনার ফি যখন 1 লক্ষ টাকা করে দিল, তখন 60টা ক্লাব হচ্ছে অ্যাপ্লাই করেছে। এখন আমাদের কথা হলো যে কেন আগের বছরগুলোতে 2টা বা 3টা টিম অ্যাপ্লাই করত ক্লাব কোয়ালিফাইং এর জন্য, আর এখন কেন একসাথে 60টা টিম অ্যাপ্লাই করেছে? খেলোয়াড় বাছাই প্রক্রিয়ায় দুর্নীতি, বিপিএল এ টিকিটের অর্থ নিয়ে অসঙ্গতি সহ নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে বিসিবিতে অভিযান পরিচালনা করা হয়েছে। বিপিএল এর 3rd আসর থেকে 10ম আসর পর্যন্ত টিকিট সেলিং এর যেই আয়টা, আপনারা জানেন যে বিসিবির অন্যান্য আয়ের একটা পার্ট হচ্ছে টিকিট সেলিং থেকে আয় আসে। সেই আয়ে দেখা গেছে যে গত 8 বছরে 3য় থেকে 10ম আসর পর্যন্ত 15 কোটি টাকা আয় দেখানো হয়েছে। কিন্তু বিসিবি যখন নিজেরা দায়িত্ব নিল যে আমরাই টিকিট সেল করব, তখন 11তম আসরে আয় দেখানো হয়েছে প্রায় 13 কোটি টাকা, যেখানে 8 বছরে 15 কোটি টাকা, 1 বছরেই 13 কোটি টাকা। আপাতত 3টি সুনির্দিষ্ট বিষয়ে তদন্ত চললেও এখনও পুরো প্রক্রিয়া শেষ হয়নি। তাই বিসিবির বিতর্কিত অধ্যায়ের সঙ্গে যুক্ত হতে পারে আরও অনেক কেলেঙ্কারির অভিযোগ। এসকে শাওন, এখন, ঢাকা। জুলাই আগস্টের আন্দোলনে ঢাকার আশুলিয়া থানায় 5 আগস্টে 6 জনের মরদেহ পুড়িয়ে ফেলার মামলায় পুলিশের 3 কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আর র্যাবের মিডিয়া উইংয়ের সাবেক মুখপাত্র মোহাম্মদ সোহায়েলকে গুমের মামলায় 18 জুন ট্রাইব্যুনালে হাজির করতে নির্দেশ দেওয়া হয়েছে। বিস্তারিত জাহিদ হাসানের প্রতিবেদনে। গেল বছর 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন ঢাকার আশুলিয়া থানায় 6 জনকে গুলি করে হত্যা করা হয়। পরে একটি ভ্যানে তুলে পুড়িয়ে ফেলা হয় এই তরুণদের মরদেহ। ওই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, ওঠে বিচারের দাবি। এ ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়। অন্য মামলায় গ্রেফতার হওয়া ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি, অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম ও সাবেক ডিবি পরিদর্শক আরাফাত হোসেনকে মঙ্গলবার ট্রাইব্যুনালে হাজির করা হয়। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনালে আশুলিয়ায় 6 তরুণকে পুড়িয়ে মারার মামলায় তাদের গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। ট্রাইব্যুনাল আবেদন আমলে নিয়ে 3 পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠায়। প্রোডাকশন ওয়ারেন্টের প্রেক্ষিতে আজকে 3 জন
হাজির করা হয়েছিল, তাদের 2 জন অতিরিক্ত পুলিশ সুপার এবং 1 জন ইন্সপেক্টর। আমরা ট্রাইব্যুনালে তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণের আবেদন করেছিলাম, সেটা মঞ্জুর হয়েছে। আমরা বলেছি যে আমরা উইদিন শর্ট টাইম ইনভেস্টিগেশন রিপোর্ট দিতে পারবো আশা করছি। র্যাবের মিডিয়া উইংয়ের সাবেক মুখপাত্র মোহাম্মদ সোহাইলের বিরুদ্ধে মাসুম নামের এক ছাত্রনেতাকে 47 দিন গুম করে রাখার অভিযোগে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। নৌবাহিনীর এই কর্মকর্তাকে 18 জুন হাজির করতে বলা হয়েছে। আর চট্টগ্রামে গুলি করে আন্দোলনকারীদের হত্যা মামলায় যুবলীগ নেতা তৌহিদুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। ধানমন্ডি থেকে পিক করা হয় এবং তাকে সাথে সাথে জমটুপি পরিয়ে নিয়ে যেয়ে 47 দিন আটক রাখা হয়, আয়নাঘরে রাখা হয়, নির্যাতন করা হয়, উল্টো করে ঝুলিয়ে রাখা হয়। ইনভলভমেন্ট হচ্ছে র্যাবের উনি কর্মকর্তা ছিলেন এবং নির্যাতনের সাথে উনি সরাসরি জড়িত ছিলেন। আশুলিয়া থানায় মরদেহ পোড়ানোর ঘটনায় তৎকালীন ওসি সায়েদ সহ বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার দেখানো হয়েছে। জাহিদ হাসান, এখন, ঢাকা। জুলাই গণহত্যায় জড়িত কোনো রাঘব বোয়ালকেই ছাড় দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে ব্রিফ করেন উপদেষ্টা। সময় এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সাধারণ মানুষ চায় এ সরকার আরও 5 বছর দায়িত্বে থাকুক। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খোদাবক্স চৌধুরী বলেন, মডেল মেঘনাকে আইন মেনেই গ্রেপ্তার করা হয়েছে। আইন উপদেষ্টা কোন প্রেক্ষাপটে আইন মানা হয়নি বলেছেন, এটা তিনিই ভালো জানেন। এই আইন তো ব্যবহার হচ্ছে, এই আইন যে ব্যবহার হচ্ছে না তা তো না, এই একটা ক্ষেত্রেই তো আইনটা ব্যবহার হয়েছে তা তো না। আইন উপদেষ্টা মহোদয় কি প্রেক্ষিতে বলেছে আমরা তো জানি না, এটা তো ওনাকে জিজ্ঞেস করতে হবে বিষয়টা, কেমন? আর উনি তো আমাদেরকেও এই বিষয়ে বলেন নাই যে আমি এই কারণে বলেছি, আপনারা এটা জানান। এইটা তো আপনার কথা থেকে উত্তরটা দিলে তো সঠিক প্রেক্ষাপটটাও জানা যাবে না, উত্তরটাও সঠিক হবে না। আমরা কিন্তু রাঘব বোয়াল কারে ছাড় দিচ্ছি না, কিন্তু এখন রাঘব বোয়ালটা তো আমার জালে আসতে হবে। আমার জালে আসার আগ পর্যন্ত তো আমি তারে ধরতে পারতেছি না। আমার জালে যেটাই আসতেছে আমরা কিন্তু ওইটারই ধরতেছি। আপনি একটা যদি বলেন যে জালে আসার পরে আমি ছেড়ে দিছি, তো আমার বলতে পারেন। সরকার তো বলেই দিছে যে ডিসেম্বর থেকে জুনের ভিতরে, আমার ওই তো ওইটার বলার কোনো প্রশ্নই ওঠে না। মিয়ানমারের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে 2 বছর আটক থাকার পর আজ দেশে ফেরেছেন 20 বাংলাদেশি। দেশটিতে ত্রাণ সহায়তা দিতে যাওয়া বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ সমুদ্র অভিযানে বেলা 1:30টায় দেশে ফেরেন তারা। একই জাহাজে দেশে ফিরেছেন ভূমিকম্পে উদ্ধার তৎপরতা ও চিকিৎসা কার্যক্রমে অংশ নেওয়া সশস্ত্র বাহিনীর 55 সদস্য। কারো বয়স 16, কারো বা 17, পেশায় কেউ রাজমিস্ত্রি, কেউ বা চালক। অধিকাংশের বাড়ি কক্সবাজারের উখিয়া উপজেলায়। এদের প্রত্যেকেই সাক্ষী হয়েছেন দুঃসহ অভিজ্ঞতার। কাউকে কাজের কথা বলে, কাউকে উন্নত জীবনের ফাঁদে ফেলে করা হয় অপহরণ। এরপর পাচার করা হয় প্রতিবেশী দেশ মিয়ানমারে। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ে শুরু হয় অনিশ্চিত বন্দি জীবন। দালালের বিক্রি করে দেওয়ার পরে একদিন রাখছে ওইখানে টেকনাফের মধ্যে একটা পাহাড়ের উপর গুদামে। ওইখান থেকে আমাকে একদিন পরে পাচার করে দেওয়া হয় মায়ানমারে। ওই মালয়েশিয়া যাওয়ার জন্য বুড়ে উঠে দেওয়া হয়। সাগরে আমরা প্রায় 6-7 দিন ছিলাম। 6-7 দিনের মধ্যে আমরা ওইখানে মিলিটারির কাছে ধরা খাইছি। ধরা খাওয়ার পরে আমাদেরকে জেল মারছিল। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম নৌঘাটিতে ফিরিয়ে আনা হয় 20 বাংলাদেশি কিশোরকে। সম্প্রতি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মিয়ানমারে ত্রাণ সহায়তা ও ভূমিকম্পের পর উদ্ধার কার্যক্রম কূটনৈতিকভাবে ইতিবাচক বার্তা দিয়েছে প্রতিবেশী দেশে, যার পরিপ্রেক্ষিতে দীর্ঘ 2 বছর আটকে থাকা এসব বাংলাদেশিকে ফেরত পাঠাতে সম্মত হয় তারা। একটি অসাধু পাচারকারী চক্র চাকুরির প্রলোভন দেখিয়ে ও উন্নত রাষ্ট্রের কথা বলে তাদের মায়ানমারে প্রেরণ করে। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মানব পাচারের শিকার এই কিশোররা 2 বছর যাবৎ মায়ানমারের সংশোধনাগারে আটক ছিল। এদের সাথে দেশে ফেরেন ভূমিকম্পে উদ্ধার তৎপরতা ও চিকিৎসা কার্যক্রমে অংশ নেয়া সশস্ত্র বাহিনীর 55 সদস্যের দল। সাথে ছিলেন গত 8 এপ্রিল 120 টন ত্রাণ নিয়ে ইয়াঙ্গুন বন্দরে যাওয়া নৌ সদস্যরাও। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্য, অসামরিক চিকিৎসক,
ফায়ার ও সিভিল ডিফেন্সের সমন্বয়ে গঠিত ৫৫ সদস্যের উদ্ধার ও চিকিৎসা সহায়তাকারী দল মায়ানমারে গমন করে। তারা সেখানে ধ্বংসস্তূপ অপসারণ, উদ্ধার কার্যক্রম এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে জটিল অস্ত্রোপচার সহ দুর্যোগ পীড়িত মানুষের সেবায় কাজ করেন। ফিরে আসা বাংলাদেশিদের স্বাস্থ্য পরীক্ষা ও টিকা দেওয়ার পর জেলা প্রশাসনের মাধ্যমে হস্তান্তর করা হবে পরিবারের কাছে। এখন চট্টগ্রাম। রাজনৈতিক দলের সাথে প্রাথমিক আলোচনা মে মাসের মাঝামাঝি শেষ হতে পারে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএম এর সাথে আলোচনার শুরুতে এই কথা বলেন তিনি। বেশিরভাগ জায়গায় আমরা একমত পোষণ করেছি। আমরা এই সংস্কারগুলো বড়ভাবে দেখতে চাই এবং আমরা বিশ্বাস করি মেজরিটি, বাই ফার মেজরিটি যতগুলো সংস্কার দেয়া হয়েছে সেগুলো আসলেই জনবান্ধব একটা সরকার ব্যবস্থা তৈরি করতে সক্ষম হবে এবং সেগুলোর সাথে আমরা একমত। এই কমিশনের মেয়াদ যেহেতু জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত, আমরা প্রাথমিক পর্যায়ে আশা করছি যে প্রাথমিক আলোচনাটা আমরা মে মাসের মাঝামাঝি পর্যায়ে শেষ করতে পারবো এবং তারপরে আমরা পরবর্তী ধাপে অগ্রসর হতে পারব। জাতীয় নির্বাচনের জন্য ব্যালট পেপার সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। পাশাপাশি অতীতের অপ্রয়োজনীয় ব্যালট পেপারগুলো নষ্ট করে ফেলার সিদ্ধান্ত নিয়েছে ইসি। দুপুরে সংসদ ও স্থানীয় নির্বাচনের ব্যালট মুদ্রণ নিয়ে বিজি প্রেসের সাথে বৈঠক শেষে কথা জানান নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। ইসি সূত্র বলছে, জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার ছাপানো সহ অন্যান্য মুদ্রণ কাজে 2,30,000 রিম কাগজ লাগবে। এতে খরচ ধরা হয়েছে 35.5 কোটি টাকার বেশি। মঙ্গলবার অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ সরকারি মুদ্রণালয় বিজি প্রেস থেকে এই চাহিদা দেওয়া হয়েছে। তবে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। ইসি সচিব আখতার আহমেদ জানান, ব্যালট পেপার সহ সকল মুদ্রণ কাজ সম্পন্ন করতে 3 মাসের মতো সময় লাগবে। চলতি শিক্ষা বছরের শতভাগ বইয়ের ছাড়পত্র হয়েছে গত 24 মার্চ। তবে এপ্রিলের মাঝামাঝি কোথাও কোথাও সব বই পায়নি শিক্ষার্থীরা। 2026 শিক্ষাবর্ষে যেন সব বই বছরের শুরুতেই দেওয়া সম্ভব হয়, ইতিমধ্যেই সেই পরিকল্পনা করেছে এনসিটিপি। 2026 সালের প্রাথমিকের বই অক্টোবরে আর মাধ্যমিকের বই নভেম্বরের মাঠ পর্যায়ে পৌঁছানোর লক্ষ্য ঠিক করা হয়েছে। একই সাথে আবারও পরিমার্জন হচ্ছে 2012 সালের শিক্ষাক্রম। ফরহাদ বেনুরের প্রতিবেদন। রেওয়াজ মেনে বছরের শুরুর দিন প্রাথমিক ও মাধ্যমিকের বই বিতরণ শুরু করলেও এপ্রিলের মাঝামাঝি এসেও অনেক শিক্ষার্থীর হাতে পৌঁছায়নি সব পাঠ্য বই। যদিও এনসিটিপির সদ্য সাবেক চেয়ারম্যানের আশ্বাস ছিল জানুয়ারির মধ্যেই সব বই দেওয়ার, তবে পাঠ্যপুস্তক বোর্ড জানিয়েছে চলতি বছরের শতভাগ পাঠ্য বইয়ের ছাড়পত্র হয়েছে 24 মার্চ। তবু প্রশ্ন থাকে এ বিলম্ব নিয়ে। ওনার কথার উপরে আশ্বাস দিয়ে উপদেষ্টা মহোদয় বারবার বইয়ের তারিখ ঘোষণা করে লজ্জিত হয়েছেন। মন্ত্রণালয়, এই সরকারের আমার মনে হয় এই বই দেওয়া ছাড়া এ ধরনের বড় কোনো দুর্ঘটনা এই সরকারের আমলে ঘটে নাই। এটা সব মূলত তাই হলো এনসিটিপির অপরিকল্পনা। আমরা মনে করব এইবার এনসিটিপি পরিকল্পিতভাবে যাবে। পাশাপাশি আমি একটা দাবি করব যে অবস্থার পরিপ্রেক্ষিতে বাস্তবতার আলোকে সিদ্ধান্ত নিতে হবে। অন্তর্বর্তী সরকার 2012 সালের শিক্ষাক্রমে যে পরিমার্জন আনে তাতেও নানা বিষয় নিয়ে তৈরি হয় বিতর্ক। তাই এই শিক্ষাবিদের পরামর্শ, কারিকুলামে পরিবর্তন বা সংযোজন বিয়োজন নিয়ে আগেই কাজ শুরু করতে হবে। একবারে প্রথম পদক্ষেপ হলো একটা এডুকেশন কমিশন, এবং সেই কমিশনের একটা পার্টের কাজ হবে যে একটা শিক্ষা নীতিটাকে রিভিউ করা এবং এর উপরে বেসিস করে কারিকুলামটা ঠিক করা এবং সেই অনুযায়ী সাজেস্ট করা যে পাঠ্য বই কেমন হবে এবং সেই অনুযায়ী কাজগুলো এখন থেকে শুরু করে দিতে হবে। না হলে কিন্তু আমরা 26 সালের প্রথম দিকে বই পাবো না। চলতি বছরের এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই আসছে বছরের জন্য আগাম কাজ শুরু করার কথা জানালো এনসিটিবি। পরিকল্পনা করছে বছরের অক্টোবরের মধ্যে 2026 সালের প্রাথমিকের পাঠ্য বই এবং নভেম্বরের মধ্যে মাধ্যমিকের বই মাঠ পর্যায়ে পৌঁছানোর। অলরেডি আমাদের এপিপি অ্যানুয়াল প্রকিউরমেন্ট প্ল্যান আমাদের অ্যাপ্রুভড হয়ে গিয়েছে এবং সেই অনুযায়ী আমরা এপ্রিলের লাস্ট পার্টে আমাদের টেন্ডার ফ্লোট করছি এবং প্রাইমারির ক্ষেত্রে আমাদের অক্টোবরের 26 অক্টোবরের মধ্যে আমাদের বই চলে যাবে, আর সেকেন্ডারির ক্ষেত্রে এটা মিড পার্ট অফ নভেম্বর। এনসিটিবি আরও জানায় 2026 সালের জন্য পাঠ্য বই পরিমার্জন চলছে, যা এপ্রিলে শেষ হবার কথা। এবং আমাদের যে এক্সপার্ট প্যানেল আছে তার মাধ্যমে আমরা এই পরিমার্জনের কাজটা অলরেডি
চলমান রেখেছি। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উৎসব ঘিরে বান্দরবানে চলছে বলি খেলা সহ বিভিন্ন অনুষ্ঠান, যেখানে অংশ নিয়েছেন শতাধিক মারমা তরুণ তরুণী। এ নিয়ে বিস্তারিত জানতে রাজার মাঠ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিজভি রাহাত। রিজভি, সাংগ্রাই উৎসব ঘিরে আয়োজনের বিস্তারিত জানাবেন আমাদের। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই নৃত্য সমাপ্ত হয়েছে। দর্শকরা কিন্তু বড়তালি করতেন, তারা কিন্তু চমৎকার নৃত্য করেছে, তাদের জন্য আরো রাজার মাঠে তারা ঐতিহ্যবাহী বৌলি খেলা, দাঁড়িপাল্লা খেলা সহ নানা আয়োজন অনুষ্ঠিত হচ্ছে, বাস আহরণ সহ। আমরা দেখতে পাচ্ছি শত শত লোক তারা কিন্তু এইসব খেলায় অংশগ্রহণ করেছেন। দাঁড়িপাল্লা যে রশি টানা খেলা এলাকায় দুটি পাড়া ভিত্তিক তারা কিন্তু শিল্পীগুলি এলাকা বা উজানিপাড়া যে একটি উজানিপাড়া এলাকার দুটি গ্রুপ তারা কিন্তু রশি টানা অংশগ্রহণ করেছেন। সেখানে শিল্পীগুলির এলাকার তরুণীরাই কিন্তু প্রথম স্থান অধিকার করেছেন। তো রাজারমাঠ এলাকায় আজ নানা আয়োজনে রয়েছে মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উৎসব উপলক্ষে। তো তারা এক সপ্তাহ ধরে কিন্তু মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উৎসব কিন্তু নানা আয়োজন রয়েছে। উদযাপন পরিষদের সভাপতি আমাদেরকে যেমনটা জানিয়েছেন, তিনি যে সপ্তাহে মারমা সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব সাংগ্রাই উপলক্ষে জমজমাট আয়োজন চলে। আগামীকাল পানি বর্ষণের মোট 3 দিনের অনুষ্ঠান শুরু হবে। সেখানে সাংস্কৃতিক উপদেষ্টা এবং পার্বত্য উপদেষ্টা 8 তারিখ উপস্থিত থাকবেন। তো এই ছিল আমার কাছে থেকে সবচেয়ে ধন্যবাদ জানাচ্ছি। এবারে দেশের বাইরের খবর। ট্রাম্প প্রশাসনের নীতি মানতে রাজি না হওয়ায় যুক্তরাষ্ট্রের বিখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের $220 কোটি জব্দ করার ঘোষণা দিয়েছে হোয়াইট হাউস। বিষয়টি নিশ্চিত করেছে CNN। হার্ভার্ডের অর্থ বিভাগ ফেডারেল সরকারের আওতায় থাকবে উল্লেখ করে গত সপ্তাহেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চিঠি পাঠায় টাস্ক ফোর্স। তবে বিষয়টিকে প্রত্যাখ্যান করে তারা এক বিবৃতিতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অ্যালান এম গার্বার জানান, বিশ্ববিদ্যালয় তার স্বাধীনতা হারাতে চায় না। এতেই মূলত ক্ষুব্ধ হয়ে অর্থ জব্দের ঘোষণা দেন ট্রাম্প। নীতি না মানলে যুক্তরাষ্ট্রের বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের অর্থায়ন বন্ধের হুঁশিয়ারি তার। এএফসি কংগ্রেসে প্রথমবারের মতো $2.5 মিলিয়ন বরাদ্দ পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। স্টেডিয়াম প্রজেক্টের আওতায় অবকাঠামো উন্নয়নের জন্য খরচ হবে এই অর্থ। মঙ্গলবার সংবাদ সম্মেলনে এই কথা জানান বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি। এএফসি কংগ্রেসে এবছর তারা তাদের বাজেটের 63% খরচ বৃদ্ধি করেছে এবং সেটা বাজেট ভোটে পাস হয়েছে। বাংলাদেশ একজন ডেলিগেট ভোটার ছিলেন, আমাদের প্রেসিডেন্ট, আমরা সেটা অনুমোদন করেছি। পাশাপাশি আমাদের স্টেডিয়ামগুলোর উন্নয়নের জন্য স্টেডিয়াম প্রজেক্টে 2.5 মিলিয়ন আমাদেরকে তারা স্যাংশন করেছে। শেষ করব এখন বিকেল, যাবার আগে সুনামগুলো জানাবো আরেকবার। লিটারে 14 টাকা বাড়লো বোতলজাত সয়াবিনের দাম, 20 টাকা কমলো খোলা তেলে। সাময়িক সিদ্ধান্ত বলছেন বাণিজ্য উপদেষ্টা। কুয়েটে তালা ভেঙে হলে ঢুকলো শিক্ষার্থীরা। ভিসির পদত্যাগের দাবি, তুচ্ছ ঘটনায় ঢাকা ও সিটি কলেজের ছাত্রদের সংঘর্ষ। প্লট দুর্নীতিতে শেখ হাসিনা পুতুলের পর জয়ের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা। গুলশানে ফ্ল্যাট জালিয়াতির অভিযোগে টিউলিপের বিরুদ্ধে মামলা। বিপিএলের টিকিট বিক্রিতে ব্যাপক অনিয়মের প্রমাণ পেয়েছে দুদক। মুজিব বর্ষের কনসার্টে 18 কোটি টাকার কর ফাঁকির অভিযোগ। এপ্রিলের মাঝামাঝিতেও পাঠ্য বই পায়নি অনেক শিক্ষার্থী। চলতি বছরের অভিজ্ঞতা নিয়ে আগাম কাজ শুরু করেছে এনসিটিভি। এ ছিল এখন বিকেলে। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।